নিরাপত্তার ঘেরাটোপে জনগণ থেকে দূরে ঠেলবেন না বললেন প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে প্রযুক্তি নির্ভর হওয়ার আহ্বান। রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠান সম্পৃক্ত। চলছে যাচাই বাছাই, দায়ীদের সর্বোচ্চ সাজা চায় কেন্দ্রীয় ব্যাংক। সব বোর্ডে অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। শুরু আগামী ২ জুলাই। দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা বললেন শিক্ষামন্ত্রী। স্বাগত স্টার নিউজে, সাথে আছি রঞ্জু ইফতেখার। এখন দেখছিলেন সংবাদ শিরোনাম। নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান সরকার প্রধান। এ সময় চলমান এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ার রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এসএসএফ এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। এসএসএফ এর প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময়ের পার্থক্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা ও ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এ সময় নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সবাইকে দায়িত্ব পালনের কথাও জানান প্রধানমন্ত্রী। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিশ্বের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আইনি মতামতের জন্য ইতোমধ্যে খসড়া চার্জশিট ও ডকেট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই দেয়া হবে পূর্ণাঙ্গ চার্জশিট। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংক থেকে নজিরবিহীনভাবে রিজার্ভ চুরির ঘটনায় অবশেষে সামনে আসছে সম্পৃক্তদের নাম। দীর্ঘ তদন্ত শেষে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ৭ দেশের ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে সিআইডি। তদন্ত সূত্র বলছে, অভিযুক্তদের মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, নর্থ কোরিয়ার ২ এবং জাপানের ১ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। আন্তর্জাতিক সহযোগিতায় সংগ্রহ করা তথ্য প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ ও অর্থ পাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ উঠে এসেছে সেই তথ্য উপাত্তে। মামলার প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে প্রায় ১০,০০০ পৃষ্ঠার নথিপত্র।
বাংলাদেশি অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবুল কাশেম, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের তৎকালীন সভাপতি আনিস এ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক AKM আব্দুল ওয়াদুদ, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক উপমহাব্যবস্থাপক রেজাউল করিম। 10 বছর পরেও হলেও একটা জিনিস খুব প্রতিষ্ঠিত হলো যে এই ঘটনাটার পিছনে ইনসাইডাররা জড়িত ছিল। এই জন্য বাংলাদেশ পুলিশ CID-কে বিশেষ ধন্যবাদ সত্যকে বের করে আনার জন্য। সত্য যে তারপর থাকে না, সেটার একটা সবচেয়ে বড় উদাহরণ হতে পারে বাংলাদেশ ব্যাংকের এই বিষয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন সময়ে বাংলাদেশি অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দিতে চাপ সৃষ্টি করা হয়েছিল। CID-র বর্তমান প্রধান জানিয়েছেন, দ্রুতই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। মামলা তদন্ত যেহেতু প্রসিকিউশনের সাথে জড়িত, আমরা অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, ওনার গাইডলাইন্সও পেয়েছি। আশা রাখি এটা দ্রুত। আমাদের আরো কয়েকটা বিষয় এখানে জড়িত আছে, কারণ দেশি বিদেশি অনেক সংস্থা থেকে আমরা সহযোগিতা নিয়েছি। ওই ডকুমেন্টগুলো পাওয়া, এগুলো অফিসিয়াল ডকুমেন্ট ভার্সন পাওয়া, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো এটা গুছিয়ে নিয়ে আসা হয়েছে। আশা রাখি আমরা খুব দেরি হবে না চার্জশিট দিতে। বাংলাদেশ ব্যাংক বলছে, তদন্তে যেসব কর্মকর্তার নাম আসবে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, তদন্তে যেসব কর্মকর্তার নাম আসবে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের কথা অভিযোগে আনা হলো ড্রাফটে এবং চূড়ান্ত রিপোর্টে এবং চার্জশিটে যাদের নাম বা প্রতিষ্ঠান আসবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অবস্থান তাদের বিপক্ষেই হবে এবং সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের নিজস্ব এক্স এমপ্লয়ি হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি হোক, সবার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সমান। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। ঘটনার প্রায় 40 দিন পর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এখন থেকে দেশের SSC, HSC ও সমমান পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে না, মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী 20 জুন প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিতে শিক্ষকগণকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে SSC এবং HSC, ভিন্ন প্রস্তুত হতে পারে না। 20 জুন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ, ছেলেদের দুটো টিম এবং মেয়েদের দুটো টিমের মধ্যে 20 জুন, যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। 127 বারের মতো পেছালো সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। আগামী 22 জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের পরবর্তী এই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এই তথ্য নিশ্চিত করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। স্ত্রী আফরা ইবনাথ ইকরাকে আত্মহত্যার প্ররোচনার মামলায় আত্মসমর্পণের পর কারাগারে ঠাঁই হল অভিনেতা জাহের আলভীর। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন অভিনেতা জাহের আলভী। গত 28 ফেব্রুয়ারি বীরপুর DOHS-এর বাসা থেকে আফরা ইবনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাসার মালিক সহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা সহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘটনার দিনই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। আসামি জাহের আলভির সাথে সাংসারিক দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বহু রকম চেষ্টা করেছেন। সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে এই আসামির প্ররোচনায় এই আসামি এই ডিসিজ ইকরা আত্মহত্যার পথ বেছে নেয়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং বাদীপক্ষের বক্তব্য শুনে এই আসামিকে আজকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের একটা আদেশ দিয়েছেন। এবারের প্রস্তাবিত বাজেটে তামাকের উপর কর বৃদ্ধি একটি জনকল্যাণমূলক পদক্ষেপ বলে মনে করছেন সরকারি দলের সংসদ সদস্যরা। এই সিদ্ধান্ত ক্যান্সার সহ বহু রোগ প্রতিরোধে পরোক্ষভাবে কাজ করবে বলে মনে করছেন তারা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনা করার সময় এই মন্তব্য করেন সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বাজেটের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, বাজেটের অর্থ অনেক সময় সঠিক জায়গায় পৌঁছায় না। সুদভিত্তিক অর্থ ব্যবস্থার বদলে জাকাত ভিত্তিক কাঠামো গঠনের উপর জোর দেন তারা। বাজেট অধিবেশনে জামায়াত এমপির মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন চাওয়ার ইস্যুতে আলোচনা সমালোচনাও হয়। প্রথম বাংলাদেশের বাজেট ঘোষিত আসলে যে বাজেট যেটা দেওয়া হয়েছে যথার্থ উপকারভোগী ব্যক্তিরা পাবে কিনা, যথাস্থানে এই সুযোগ সুবিধা যাবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান আছি। এর জন্য প্রয়োজন গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন। বাজেটের অন্যতম প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ হলো তামাকজাত পণ্যের উপর শুল্ক ও করের উল্লেখযোগ্য বৃদ্ধি। এটি কেবল রাজস্ব আদায়ের মাধ্যমে নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত। তামাকের সহজলভ্যতা কমিয়ে আমরা যেমন অসংক্রামক রোগীর ঝুঁকি কমাচ্ছি, তেমনি তরুণ সমাজকে ধ্বংসাত্মক আসক্তি থেকে দূরে সরিয়ে রাখছি। চট্টগ্রামের পুটিয়ায় নিখোঁজের 2 দিন পর উদ্ধার হয়েছে শিশু জায়হানের মরদেহ। ভোরে বাড়ির পাশের ডোবায় মেলে মরদেহটি। পরিবারের দাবি, মুক্তিপণ না পেয়ে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী একটি পরিবারের 5 জনকে আটক করেছে পুলিশ। মাত্র 5 বছরের সন্তান জায়হান আবরারকে হারিয়ে দিশেহারা মা জোবাইদা আক্তার, শোকে স্তব্ধ স্বজন আর এলাকাবাসী। তোর আন্টি যায় তো হই দে তোয়া খুশি হয়ে গই হাদা মা বের ভাইয়া তারা না যাব না। চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দার খিল এলাকায় বাড়ি শিশুটির। নিখোঁজের 2 দিন পর ভোরে বাড়ির পাশেই ময়লার ভাগাড়ে মেলে বস্তাবন্দি মরদেহ। জানি না, আমাদের সাথে কোনো শত্রুতা ছিল না, ওরা আমাদের পাশে ছিল, একদম রিলেটিভ। এই ঘরে সব বাচ্চা ওখানে যেত, ওদেরও একটা বাচ্চা আছে জায়ানের সমান, ও এখানে আসতো। মানে কত সুন্দর, মানে আসা যাওয়া প্রতিবেশীর মতো। মানে কখনো যে মনে একবারের জন্য আসে নাই যে ওরা এই কাজটা করতে পারবে। এই ঘটনায় উদ্বেগ আতঙ্ক স্থানীয়রা। হত্যাকাণ্ডের বিচার দাবি তাদের। এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, ফাঁসি চাচ্ছি, যাতে এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হয়। সর্বস্তর জনগণ 1 মাসের ভিতরে খুনিদের সর্বোচ্চ ফাঁসিটা দাবি করতেছি, যাতে আর কোনোদিন কেউ কাউকে কোনো ছোট বাচ্চাকে নৃশংসভাবে হত্যা না করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই প্রতিবেশী। চাচা তাদের সাথে জায়গা জমিনে পূর্ব একটা বিরোধ ছিল এবং তাকে ফাঁসানোর জন্য মূলত তাকে মারা হয়েছে। টাকা লেনদেনের কোনো বিষয়ে তিনি একটা দাবি করছে, এটা একটা মানে আইওয়াস, মানে এটাকে ডাইভার্ট করার জন্য, মানে মূলত যে মূল ঘটনাটা ডাইভার্ট করার জন্য এটা করছে। তদন্তের পরেই হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় এখনও আটকে আছেন 5 জন। গত 14 জুন গয়টার পাড়ায় 6 এবং বন্ধুর চরে 3 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তারপর থেকে শূন্যরেখায় অবস্থান। তাদের মধ্যে নারী শিশুসহ 4 জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে এ বিষয়ে কিছু জানায়নি বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার আছে, টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
খুলনায় আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তিনি। এ সময় গোলাম পরোয়ার অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটের কারণে বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানটি এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এই গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন ছিল, উইদাউট নোট অফ ডিসেন্ট, কোনো নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে 10-12টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন, 12ই ফেব্রুয়ারির গণভোটে 70% ভোটার ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। রুট রেশনালাইজেশনের মাধ্যমে শিগগিরই ঢাকা শহরে এলাকাভিত্তিক বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময়ে একথা জানান তিনি। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন সড়ক করতে জমি অধিগ্রহণের কাজ চলছে। 2 সার্ভিস লেনের মাধ্যমে এই প্রকল্প দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এছাড়া জয়দেবপুর, মানিকগঞ্জ, নরসিংদী সহ কয়েকটি জেলায় কমিউটার ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। রেলের মান ও সেবা সম্প্রসারণে জুলাই আগস্টের মধ্যে 150টি বগি আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে। প্রথম হলো মান, দ্বিতীয়ত হচ্ছে রুট, তৃতীয়ত হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল অথবা নির্দিষ্ট স্ট্যান্ডে থামবে এবং নির্দিষ্ট স্ট্যান্ড থেকে উঠবে। এই ব্যবস্থাপনাটায় আমরা অলরেডি গিয়েছি। 4 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস স্ট্যান্ডগুলিতে দেখবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকে সই করলেন 2 দেশের প্রেসিডেন্ট। G7 সম্মেলনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সই করেন প্যারিসের ভার্সাল রাজপ্রাসাদ থেকে, আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সই করেন তেহরান থেকে। চুক্তি স্বাক্ষরের পর যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করেছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। প্যারিসের বিখ্যাত ভার্সাল রাজপ্রাসাদ, এখানেই ঐতিহাসিক ইরান শান্তি চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর নিমন্ত্রণে ইউনেস্কো স্বীকৃত এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নৈশভোজ করেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরই সেখানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর হয়ে গেছে, ভার্সালে সেটিতে সই করেছি আমি। সমঝোতা চুক্তিতে সই করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা প্রকাশ করেছে সে ছবি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও এ তথ্য নিশ্চিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ও চূড়ান্ত। দুপক্ষই এতে স্বাক্ষর করেছে। আগামী 60 দিন উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে পারবে না যুক্তরাষ্ট্র, আরোপ করতে পারবে না নতুন কোনো নিষেধাজ্ঞাও। ইরানের সামরিক সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় হবে না। যদিও যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন না করার শর্তে যুদ্ধবন্ধে সম্মত হয়েছে তারা। এদিকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ খুললেও তা কখনোই আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। হরমুজ প্রণালী কখনোই পুরোপুরিভাবে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন মেনে এই পথে কিছু বিধিনিষেধ বহাল রাখা হবে। চুক্তিটিকে বিশ্বশান্তির জন্য সঠিক পদক্ষেপ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন অন্যান্য বিশ্ব নেতারাও। এর আগে গেল রোববারই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইলেকট্রনিক্যালি সাইন হয় এই সমঝোতা চুক্তি। তখন এতে স্বাক্ষর করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি স্পিকার বাঘের গালিবাফ। ইফফাতিরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।